বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখা এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশের রাজনীতিতে গণমাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তিন চরিত্র, তিন রত্ন বলা যেতে পারে, আজিজ, বেনজির এবং আনার। আমার প্রশ্ন হচ্ছে যে এদের দায় কে নেবে? আপনাদের দুজনের কাছে প্রশ্ন। মিস্টার সাইফুজ্জামান শিখর। আমি আপনার মাধ্যমে চ্যানেলের তৃতীয় মাত্রা যারা দেখছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আলোচক হিসেবে আছেন রুহিন হোসেন প্রিন্স, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি তাকেও আমার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। জিলু ভাই যে প্রশ্নটি করলেন যে আলোচিত তিন ব্যক্তি, আসলে আলোচনায় আনলেই আলোচনা হয়। তো আমি যেটা মনে করি এই যে খুবই দুঃখজনক একটি ঘটনার জন্ম হয়েছে। আনার ভাই, আমরা একসাথে পার্লামেন্টে ছিলাম, একজন কি বলবো সহকর্মী হিসেবে বা সংসদে তাকে আমাদের কাছে একজন ভালো পার্লামেন্টারিয়ান মনে হয়েছে, ভালো মানুষ মনে হয়েছে। এখন তার বিরুদ্ধে কি এমন ঘটনা ভিতরে আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে না, যারা ঘটনাটি ঘটিয়েছেন তারা জানেন। তবে ঘটনাটা খুবই দুঃখজনক এবং একটি পাশবিক ঘটনা। তো আমি যেটা মনে করি যে এইটার একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং এর সাথে যারা জড়িত সকলের বিচারের আওতায় এনে তাদের বিচারের রায় কার্যকর করাটা খুবই জরুরি এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কখনো কেউ এই ধরনের নির্মমতা দেখাতে না পারে। আর এখানে আমাদের সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ সাহেব এবং আমাদের আইজিপি, সাবেক আইজিপি বেনজির ভাইয়ের যে আলোচনা, এই আলোচনাটা আসলে আমরা জানি না যে আমরা আগেই ট্রায়াল করে ফেলছি কিনা। এটা আমার মনে হয় যে আমাদের একটু অপেক্ষা করা দরকার। তদন্ত কমিটি গঠিত হয়েছে, আমাদের দুদক অনুসন্ধান শুরু করেছে। একটা জিনিস আমাদের সরকারের উপর আস্থা রাখতে হবে যে যিনি দোষী তাকে দোষী হিসেবেই দেখা হয়। সে কে ব্যক্তি, সে কি পাওয়ারফুল বা কি ছিলেন, কি আছেন, কি হবেন, এগুলো দেখে না। দোষীকে, তাকে যে ক্রিমিনাল, তাকে ক্রিমিনাল হিসেবেই দেখা হয়। তো আমি যেটা মনে করি যে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে দুদক কাজ করছে, সেখানে অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে। অনুসন্ধানের মধ্য দিয়ে যদি বেনজির সাহেব এমন কোনো কাজ করে থাকেন, যদি আজিজ সাহেব কাজ করে থাকেন, তাহলে অবশ্যই তারা বিচারের মুখোমুখি হবে, এটা আমি মনে করি। কিন্তু যেভাবে আলোচনা আমরা করছি, যেভাবে পেপার পত্রিকা বিভিন্নভাবেই করছে, সেটা আমরা আগেই ট্রায়ালটা করে ফেলছি কিনা, এটা আপনার প্রশ্ন। এটাও আমার কাছে একটা প্রশ্ন আর কি। তো যেটাই হোক, আমাদের সরকারের উপর আস্থা রাখতে হবে যে দুদককে সম্পূর্ণভাবে স্বাধীন করে দেওয়া হয়েছে। তারা তাদের মতো করে তদন্ত করে যদি মনে হয় যে না তারা অনিয়ম করেছেন বা তারা কোনো দোষ করেছেন, তো অবশ্যই আইনের আওতায় তারা চলে আসবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সম্মানিত আলোচক আওয়ামী লীগের নেতা শেখরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি যদি সরাসরি কথা বলি তাহলে আপনি যেটা বলেছেন এইটা বাংলাদেশের কি বলে সাম্প্রতিক সময়ের কাছে একটা অন্যতম বড় ঘটনা। এটা নিয়ে যে যত কথা বলুক এটাই বাস্তবতা। কারণ একজন সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, আর তিনবারের এমপি, সেই অর্থেও একটা বিরাট, এবং যে চিত্র এখনও পর্যন্ত ফুটে উঠল সেটা ভয়াবহ। যদিও আপনি যদি অফিসিয়াল বলতে হয় তাহলে বলতে হয় সব বিষয়ে শেষ কথা বলার সময় আসেনি, কিন্তু তারপরও যতটুকু এখন এসেছে এবং অতীতের কতগুলো ঘটনার ধারাবাহিকতা যেটা আছে এই তিনজনের বিষয়ে, তাতে জিনিসটাকে আপনি শেষ কথা আসেনি বলে কোনো কথা বলার নেই, এটা মোটেই যথাযথ না। এইবার আমি আসি, আপনি যে প্রশ্ন করলেন যে দায় কে নেবে।
আমার হিসাবে প্রথম দায় হচ্ছে প্রচলিত ব্যবস্থার, কথাটা কঠিন, সুযোগ থাকলে পরে বলবো। দ্বিতীয়ত এটা দায় নিতে হবে যে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের ধারা চলছে সেটার দায়। তৃতীয়ত হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতির দায়। আর চতুর্থত বলতে হবে এ দায় বর্তমান যারা ক্ষমতাসীন আছে তাদেরকে নিতে হবে। এই হচ্ছে টোটালিটিতে এই দায়ের মধ্যে আছি। এবার যদি বলি যে এই ঘটনা কি মনে হয় যেটা একটা সমাজে যেটা দীর্ঘদিন ধরে, শুধু এই সরকার না, তার আগেও যেটা আমরা বলে আসছি দুর্বৃত্তায়িত রাজনীতির ধারা, অর্থনীতির দুর্বৃত্তায়ন, তার যে অনিবার্য পরিণতি, এই যে ধারাবাহিকতায় চলে আসছে, তাহলে এইটাই কি শেষ ঘটনা, না এটা সর্বশেষ ঘটনা, নাকি এইটাই সবচেয়ে বড় ঘটনা হিসাবে আসছে? আসলে এখনো পর্যন্ত যারা অবজার্ভ করেন বা তথ্য উপাত্ত অতীত দিনে যে অর্থনীতির লুটপাটের, যদি বলেন পাচারের কথা বলেন, খেরাপিলির কথা বলেন, দেশের লুটপাটের অর্থনীতির ধারার কথা বলেন, তাহলে এটা বলতে হবে এটা সামান্য অংশ, এটাই বাস্তবতা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আসলে যে ঘটনাটি ঘটল, আমার বিবেচনায় এইটা কিন্তু যদি প্রথমে নির্মোহভাবে এটাকে নেওয়া দরকার। যদি আমরা দেশকে মিন করি, মানুষকে মিন করি, নির্মোহভাবে নিয়ে ওই যে কথাগুলো বললাম, যে ব্যবস্থাগুলোর কথা, দুর্বৃত্ত, তথ্যনীতি, রাজনীতির কথা, আমরা তার থেকে উত্তরণের চেষ্টা করব কিনা। তো একদিকে এই ধরনের জিরো টলারেন্স আপনি দেখানোর কাজটা যদি করতে পারেন, এটা মুখের কথা না। আপনি যেমন একটা মানে কি বলে বাটির ফুটা, পানি ঢালায় যদি ফুটা থাকে তাহলে তো আপনি ফুটতেই থাকবে, সুতরাং ফুটা বন্ধ কর, আপনি বলছেন যে না আমি তো দেখছি, কিন্তু সেইটা দিয়ে হবে না। এই টোটালিটিতে না করলে এইটা পুরো আমাদের সমাজের যে একটা খারাপ চেহারা ফুটে উঠলো, আরও খারাপ চেহারা আরও সামনে আসবে, যা ভবিষ্যতে কিন্তু আমাদের এই যে আমি যে কয়েকটা পয়েন্টের কথা বললাম, সেইটাকে আরও বেশি সামনের দিকে নেবে ইন নেগেটিভ সেন্স, যা পুরো দেশ এবং সমাজের জন্য মোটেই ভালো খবর না। তো এইখানে আমার বক্তব্যটা হচ্ছে যে সরকার, হ্যাঁ ঠিক, এত সবের পরে, এটা আমি প্রথম ঘটনার পরপরই একটা বলেছিলাম যে যতটুকু যদি আমরা অন্য দিকে না বলি, তাহলে বলতে হয় যে যতটুকু পদক্ষেপ হয়েছে এটাকে আমরা পজিটিভ দেখতে চাই, সাহসী পদক্ষেপ হিসাবেও দেখতে চাই। কিন্তু এইটা যেন কোনোভাবেই, কারণ মানুষের মনোজগৎটা যদি একটু খেয়াল করেন, আপনি আমি বলি না বলি, প্রথমে যখন ঘটনা আসলো দেখলাম, আমরা যখন কথা বলছি আমাদের অনেকে বলছে আরে ভাই ওইটা দেখবেন একটা আইওয়াশ, কারণ অতীতের অনেকগুলো ঘটনা আছে, দেখবেন কোনো না কোনোভাবে এটা কিন্তু পার পেয়ে যাবে, কোনো না কোনোভাবে দুদক কাছে যতটুক করলো, অনেকের ব্যাপারে যত তড়িঘড়ি করেছে, অনেকে তড়িঘড়ি করেন, এবার কিছুটা করলো, দেখবেন কোনো না কোনোভাবে দায় মুক্তি দিয়ে দেবে। তাহলে এই চ্যালেঞ্জগুলোকে সরকারের মোকাবেলা করতে হবে, মোকাবেলা করে এখানে নির্মোহ পজিশন নিয়ে। বেনজির আহমেদের চলে যাওয়া, সেটাকে তো অনেকে অন্যভাবে বটেই আমি সেটা আসছি, মানে আমি যে প্রত্যেকটা ঘটনায় আপনাকে এটা নিতে হবে। যেমন ধরুন একেবারে ছোট করেও যদি বলি, যে কথাটা আসলো সাবেক সেনা প্রধানের দুই ভাইয়ের ব্যাপারে, অন্য অনেক কথা আছে, আমি সেদিকে গেলাম না, এই তো পুরনো কথা এবং কেনা জানে। তিন ভাই এনআইডি, হ্যাঁ তিন ভাইদের এনআইডি কার্ড নিয়ে যে ঘটনাটা ঘটলো, আপনি এর থেকে এই কৈফিয়ত কে দেবে? এবং এর জন্য যারা অন্যরা আছে, এখন কি আপনি খালি এটা কেউ বললে যে উনি সুপারিশ করেছে বলে দিয়েছি, তাহলে কি আপনি পার পাবেন? মানে এর মধ্যে দিয়ে আমি একটা পয়েন্ট যদি বলি, তার মানে আমাদের অন্য যে সংগঠনগুলো আছে, যে অর্গানাইজেশনগুলো আছে, তার দুরবস্থাও কিন্তু ফুটে উঠলো। আপনি এটা দেখেন, বেনজির সাহেব, যেটা এখন যতটুকু জানা যাচ্ছে উনি গত মাসের 4 তারিখেই নাকি চলে গেছেন, যদি সত্য হয়, এটা আমি বলতে পারবো না। এত বড় ঘটনার পরে তো এইটা কি কে বিশ্বাস করবে যে ক্ষমতায় যেই থাকুক না কেন, তাদের প্রশ্রয় ছাড়া বা তাদের ইনফরমেশান শুধু না, সহযোগিতা ছাড়া এটা কি পসিবল? আমার ধারণা যদি এটা সত্য হয়, কেউ জানে না, এটা বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না, এটাই বাস্তবতা। যিনি এমপি সাহেব, এটা তো একটা খুবই কি বলবো, যে এর থেকে তো আর নৃশংস ঘটনা হয় না। আমরা যেখানে এইটা নৃশংস ঘটনার বিচার অমুক জায়গাগুলো করব, আমরা কি দেখলাম? এবং আপনি দেখেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক প্রথম দিন যেটা বললেন, আমি অন্যভাবে গুরুত্বপূর্ণ বলছি এই জন্যে, তিনি বললেন তিনি জনপ্রিয় ছিলেন বলে অন্য বিষয় বিবেচনা করা হয়নি। আমরা কিন্তু পরের দিন আমি একটা জায়গায় আলোচনার সময় বললাম যে আপনি যদি অন্যটাও ধরি, তার মানে তাদের মেকানিজম কত দুর্বল দেখেন। 1, 2 নম্বর হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতি এমন জায়গায় চলে গেছে, একজন এমপি নির্বাচন করতে হবে যিনি আইন প্রণয়নের ভূমিকা রাখবেন। ওই রকম যোগ্যতা বিবেচনা না করে ক্ষমতাসীন দল, যার কাছে ক্ষমতা এই মুহূর্তে, যে বাস্তবতা তাতে হয়তো চ্যালেঞ্জও না, তিনি ওই দল তথাকথিত জনপ্রিয়তা,
এই জনপ্রিয়তা তো আপনি কারণ একজন ওই যে নায়িকা গায়িকা খেলোয়াড় বলছি এগুলো তো এখন আপনি ধরেন একটা ডাকাতি করে অনেক টাকা দিয়ে টাকা মানুষের কাছে দিয়েও তো একটা জনপ্রিয়তা অর্জন করা যায়। তা আপনি তাহলে রাজনীতিটা কোথায় চলে গেছে? আমি বলছি যে ওইখানে যেমন একটা অর্গানাইজেশনের চেহারা বললাম, এই জায়গায় কিন্তু একটা রাজনীতির দৈন্যতাও কিন্তু ফুটে উঠলো। যে আপনি একটা এমপি নির্বাচিত করবেন, তাহলে অবশ্যই এমন লোককে করবেন তার তো তিনি আইন প্রণয়নের যোগ্যতার ভূমিকা রাখতে পারে, তিনি ওই দলে, সে যে দলই হোক। আপনাকে সিনেমায় নামিয়ে দিলে তো আর বা সেটা তো হবে না। ক্রিকেট খেলতে নামিয়ে সেটাই দিলে তো বলছি। হবে না। তাহলে আমি বলছি যে এই যে যার যা টোটালিটিতে যত ঘটনা উঠলো, সেটা হচ্ছে আমাদের সমাজের যে একেবারে একটা খারাপ চেহারা, সেটার কিন্তু বহিঃপ্রকাশ। আমি এই কথাটা বলছি, আবার একটু রিপিট করি, অনেক সময় মনে হয় যে দোষারোপটাই, আমি দোষারোপের কারণে লজিক্যাল বলছি এই কারণে, কারণ এর থেকে দেশটার উত্তরণ ঘটনাটা খুবই জরুরি হয়ে পড়েছে। না হলে এটা মনে রাখতে হবে, দুর্বৃত্তায়িতা যারা ডোমিনেট করছে পুরো রাজনীতিকে আরও বিরাজনীতিকরণের ধারা নিয়ে যাবে এবং অপরাজনীতিকে সামনে আনবে। আরেকটা হচ্ছে বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি যে ডোমিনেশন এখন করছে, সেটা আরও ভবিষ্যতে বাড়বে। সুতরাং রাজনৈতিক দলের একজন সংগঠক কর্মী হিসাবে আমি মনে করি এটা বর্তমান রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে, এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেই পুরো দুর্বৃত্তায়িত ধারা থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটায় সামনের দিকে এগোবো। জি, মিস্টার সাইফুজ্জামান শেখর আপনি শুনছিলেন, এবং উনি 4টে পয়েন্ট বলছে, দায় কার কার, সেটা একটা ওনার মতো করে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। সো আপনি ওনার কথা শুনে আপনার না, উনি যেটা বলতে চেয়েছেন আমি তার সাথে যে দ্বিমত পোষণ করব বিষয়টা তা না, কারণ উনি একেবারে জিস্ট কথা ঠিক বলেছেন যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন তো আছেই, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে পৃথিবীর সব দেশেই আছে। এখন সেটা সরকার প্যাট্রোনাইজ করছে না, সরকার পৃথিবীর সব দেশে খারাপ জিনিস যেমন আছে, অনেক ভালো জিনিস আছে, তো সরকার প্যাট্রোনাইজ করছে না, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তো আমার যেটা মনে হয় যে আমাদের সরকার কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাই সৃষ্টি করছেন দুর্নীতি যাতে না করতে পারে, সুযোগটা সীমিত করে দিচ্ছেন। আপনি যদি দেখেন যে আমরা একটা সময় দেখেছি যে নিয়োগের ব্যাপারে আমরা দুর্নীতির একটা পথ ছিল, টেন্ডারে দুর্নীতির একটি পথ ছিল, কিন্তু এখন দেখবেন যে আমাদের ছেলেরা আপনার ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে ওঠার পরেই সব লাইব্রেরিমুখী হয়ে যাচ্ছে। আপনার এটা ভালো হোক খারাপ হোক, বিসিএস প্রস্তুতি বা একটা চাকরি বা একটা নিরাপদ একটা ব্যবস্থার দিকে ঝুঁকে যাচ্ছে। কারণটা হচ্ছে কি যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছতার কারণে মানুষের আস্থাটা ফিরে এসেছে। এই কারণেই তারা চিন্তা করছে যে লাইব্রেরিতে গেলেই তারা চাকরির জন্য যোগ্যতা অর্জন করবে। এখানে মামা খালু যেটা আগে প্রচলিত ছিল সেই ব্যবস্থাটি নেই। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে টেন্ডার। সেই টেন্ডারটাও এখন আপনার ইজিএপিতে দিয়েতে এখন যেটা হয়েছে যে পৃথিবীর যে কোনো জায়গায় বসে কিন্তু আপনার এখন টেন্ডারে অংশগ্রহণ করা যায়। সুতরাং এটা ঠেকানো, এটা ম্যানিপুলেট করার কোনো জায়গা এখন নেই। আর আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ বা আমাদের সাবেক আইজিপি বেনজির ভাইয়ের ব্যাপারে যেটা বলি যে আমরা যেটা ইনশিওর করেছি সেটা কিন্তু আমরা কোথাও দলীয়করণ করি নাই। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সিনিয়রিটির ভিত্তিতে আমরা এই পদগুলো নিয়োগ দিচ্ছি। আগে যেটা দেখতাম যে 7 জন 8 জন 10 জন, আপনারা দলীয়করণ করেননি, হয়তো আপনারা করেননি, কিন্তু তাদের ক্রিয়াকর্ম এবং বক্তব্যে তারা তো বারবার প্রমাণ করেছেন তারা, আপনাকে একটা জিনিস দেখতে তারা দলের সঙ্গে লিঙ্ক, যেটা হওয়া উচিত না। আমরা কাউকে সুপারসিড করেছি কিনা না, আমি সেটা বলছি না। এমনও দেখেন যে আপনার 3 দিনকের জন্য এলজিডি চিফ হয়েছে, 7 দিনকের জন্য আপনার পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার হয়েছে, পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার। অর্থাৎ আমরা যেটা ইনশিওর করেছি সেটা হচ্ছে কি আমরা প্রশাসনে কোনো দলীয়করণ করি নাই, আমরা কাউকে সুপারসিড করি নাই, আমরা যার যার যোগ্যতায় তার পদে বসে। এখন সেখানে বসে যদি কোনো অনিয়ম করে থাকে সেটা তো তার বিষয়, কিন্তু আমার সরকার বা আমাদের সরকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা এমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে কোনো অস্বচ্ছতার কিছু না, একটা স্বচ্ছ জায়গায় নিয়ে গিয়েছেন। কিন্তু আপনি আমাকে একটু জাস্ট বলেন, যেমন আপনি বারবার জাতীয় সংসদ সদস্য মিস্টার আনারের কথা বলছিলেন, কিন্তু তার যে ট্র্যাক রেকর্ড বা যে প্রক্রিয়া তিনি খুন হলেন, কাদের দ্বারা হলেন, তাদের সঙ্গে তার লিঙ্কটা কি সেটা, এবং তার বিরুদ্ধে আগের ওয়ারেন্ট মামলা, সেগুলো দেখলে তো কিভাবে তিনি এটা হয়েছে যে এই জায়গায় আসেন, যেগুলো আমাদের এবং আপনাদেরই সরকারের আমলের একজন মন্ত্রী
তিনি বলছেন যে এখন সংসদে 80% স্মাগলার। না, এটা তার ব্যক্তিগত মত, এটা কিসের তারপরে ধরেন এভিডেন্সের উপরে বলেছেন? মিস্টার বেনজির আহমেদের যে সহায় সম্পত্তির হিসেব যা পাচ্ছে, অনেকেই মনে করেন এগুলো পিনাটস, এগুলো চাইতে অনেক বেশি। এই ব্যক্তি তো শুদ্ধাচারী পুরস্কার দিয়েছেন এবং স্যাংশনের পরেও তাকে শুদ্ধাচারী পুরস্কার দেওয়া হয়েছে। তিনি 3বার পুলিশের পদক পেয়েছেন এবং তিনি তো গোপালগঞ্জেও সাধারণ মানুষের জমি দখল করা থেকে নিবৃত্ত থাকেননি। কিংবা জেনারেল আজিজ সম্পর্কে যে কথাগুলো হয়েছে এবং তিনি স্যাংশনের পরেই আলোচনাগুলো আসছে এবং যে সময় তার এই যে ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু তখনও পত্রপত্রিকা গণমাধ্যমে সমালোচনা হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমরা যেহেতু দুদক তদন্ত কমিটি এবং আমরা তো জানি, যেমন আপনি তো সবচেয়ে ভালো আমাদের 3 জনের মধ্যে জানবার কথা, যে এগুলো তো একটা ভেটিংয়ের মধ্য দিয়ে হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে যখন কেউ যায়, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে হয় বা এক ধরনের প্রতিবেদন থাকে, সেটা তো যিনি নিয়োগকর্তা তার বিবেচনার বিষয়, এবং তারা তো সবসময় একটা নজরদারির মধ্যেও থাকবার কথা। এগুলো কেন? অবশ্যই ছিল, কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে সেটা আমি যে কথাটি বললাম, যে আমরা কাউকে সুপারসিড করে কিন্তু তাদের পদে বসাইনি। তাদের পুলিশের তাদের যোগ্যতার ভিত্তিতেই কিন্তু তারা এখানে এসেছে। যদি এরকম হতো যে আমরা 9 জন 10 জনকে ডিঙ্গিয়ে এদেরকে নিয়ে এসে বসাতাম, যদি সুপারসিড করে বসাতাম, তাইলে পরে সেখানে গভর্নমেন্টের দায়টা আসতে পারতো। আমরা অটোমেটিক্যালি যার প্রাপ্য সেখানে সে বসেছে। এখন বসার পরে সে কি করেছেন সেটা তো তার বিষয় এবং সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা ট্রায়াল হওয়ার আগেই আমরা কাউকে দোষী সাব্যস্ত, এখন আসছে যে সে 600 বিঘা জমি কিনেছে বা 700 বিঘা কিনেছে, আসলে কিনেছেন কিনা, জোর করে নিয়েছেন কিনা, এগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। তারপর একটা ব্যাখ্যা আসতে হবে, আপনারা যে তদন্ত চলছে সেই তদন্ত রিপোর্টটাও আসতে হবে, এবং যদি তারা দোষী হয়ে থাকে তাহলে অবশ্যই আইনের আওতায় আসবে, আমরা যেটা মনে করি। আর যদি কোনো মন্ত্রী বলে থাকেন যে 70% বা 60% লোক স্মাগলিং করার তো সুযোগই কম। একদম যারা আপনার কি বলে আপনার বর্ডার এলাকায়, তাদের হয়তো কোনো সুযোগ থাকতে পারে, কিন্তু এখানে আপনি নিজেই একটু দেখেন না, সংসদ সদস্যদের চেহারাগুলো দেখেন, যে এখানে আসলে স্মাগলিং গন্ধ তো পাওয়াই যায়, গন্ধ তো পাওয়া যাবে না তা না, কিন্তু এরকম উদ্ভট কথা বললে কেন বলেছেন আমি জানিনি, আর আমার গচরেও নাই এটা। যদি বলে থাকেন তাহলে এটা গড়ে কথাটা ঠিক বলেননি। সবাইকে ব্লেম করা না জেনে না বুঝে হয়তো 2-1 জন থাকতে পারে, থাকবে না নাই এ কথা তো বলতে পারবো না, কিন্তু 2-1 জন থাকতে পারে। তাই বলে 70% লোক স্মাগলার, 80%, এটা আসলে উনি কোন সেন্সে কেন বলেছেন এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তো আমি যেটা মনে করি যে কথাটি আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন, যে জনপ্রিয়তা তো একটি বিষয়, নির্বাচনে জিতে আসাটা শুধুমাত্র দলীয় প্রার্থী হিসেবেই কিন্তু এখনও আমাদের দেশে সেই সিস্টেমটি দাঁড় করানো যায়নি। ব্যক্তিগত জনপ্রিয়তাটাও একটি কাজ করে। তা সেখানে আমাদের জেনারেল সেক্রেটারি যে কথাটি বলেছেন, যে জনপ্রিয়তার ভিত্তিতেই মনোনয়নটি দেওয়া হয়েছে, মনোনয়নটি সেভাবেই দেওয়া হয়েছে। এখন তিনি তার অতীত যে রিপোর্টগুলো, সেগুলো অনেক সময় দেখা গেছে যে বিএনপি জামাত জোট সরকার যখন ছিল তখন আননেসেসারি অনেককেই ভিক্টিমাইজড করা হয়েছে। তিনি কিন্তু বিএনপিও করেছেন, আনাস সাহেব বিএনপি করেছেন, তিনি জাতীয় পার্টি করেছেন। আনাস সাহেব বিএনপি করেছেন আমার জানা নেই, কারণ আমার খুব পাশেই তো ওনার সিট, আমাদের মাগুরার পাশেই ঝিনাইদহ, তো আমার কাছে এরকম কোনো পত্রিকা ছাপা হয়েছে, পত্রিকা থাকতে পারে, আমার জানা নেই। তিনি প্রথমে জাতীয় পার্টি করেছেন, পরে বিএনপি করেছেন। আমরা তো কনসাসলি ধরেন ছোটকাল থেকেই পলিটিক্সের সাথে ইনভলভ, স্টুডেন্ট পলিটিক্স অনেক ছোটকাল থেকেই করেছি, তো আমার কাছে এরকম কোনো রিপোর্ট নেই যে সে জাতীয় পার্টি বা বিএনপি করেছে, এরকম কোনো রিপোর্ট নেই। তবে যেটাই হোক সেটা হচ্ছে গিয়ে আমি যেটা ডিপেন্ড করতে চাই সেটা হচ্ছে কি, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি যে কথাটি বলেছেন, যে অনেক সময় আমরা জনপ্রিয়তার ভিত্তি দেখেই মনোনয়ন দিয়ে থাকি, সেটার ভিত্তিতেই হয়তো তিনি মনোনয়ন পেয়েছেন। আর যেটা হয়েছে যে পূর্বে যে ঘটনাগুলো, সেটা জামাত বিএনপির সময় আননেসেসারি ভিক্টিমাইজড আমাদের অনেক লোকই হয়েছে। এক মার্ডারে 24 জনের ফাঁসি হয়েছে। তো সুতরাং এইটাকে আমরা ঠিক ওইভাবে নিতে পারছি না। আর আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, দুর্নীতি অবশ্যই আমাদের জিরো টলারেন্স। পৃথিবীর সকল দেশেই দুর্নীতি। আজকে আমেরিকার রাষ্ট্রপতি, আমরা ট্রাম্পের দিক দিয়ে যদি তাকাই, সে কিন্তু ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে।
তারপরেও কিন্তু সে প্রেসিডেন্ট নির্বাচনের রেঞ্জে আছে। তো এই কারণেই আমাদের এখন যেটা দেখতে হবে যে দুর্নীতি সমাজে ছিল, হয়তো থাকবে, একেবারে জিরো করা পৃথিবীর কোনো দেশে যারা দুর্নীতির পরিসংখ্যানে একদম জিরো জায়গায় আসছে, সেখানেও কিন্তু 1% হলেও দুর্নীতি আছে বা 10% হলেও দুর্নীতি আছে। এখন সরকার তাদেরকে ক্লিন চিট দিচ্ছে কিনা বা তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে কিনা, তাদেরকে কোনোভাবে দায়মুক্তি দিচ্ছে কিনা, এটা হচ্ছে গিয়ে মূল একটি সরকারের সফলতা ব্যর্থতা। আমি যেটা মনে করি যে আমাদের সরকার সে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং যেই করুক, আমি যে কথাটি প্রথমেই বলেছিলাম যে আমরা অপরাধীকে অপরাধী হিসেবে দেখি, কোন ব্যক্তি অপরাধ করছে সেটা ম্যাটার না, ব্যক্তি কোনো ম্যাটার না, অপরাধী অপরাধী, এবং আমাদের সরকার কোনোভাবেই কোনো অপরাধীকে ক্লিন চিটটা দিবে না, এটা আমার মিস্টার উইন হোসেন প্রিন্স। না, এটা তো আওয়ামী লীগের অবস্থান থেকে আওয়ামী লীগ কথা বলেছে, আমি ওইটা নিয়ে না বলে আমি যদি এবার আগের ধারাবাহিকতার কথা বলি, দেখেন কতকগুলো জিনিস, একটা আমার যতটুক, সবটা তো আর অত জানানো হয় না, আর আসলে নিজেদের কাছে একটা খারাপ লাগে, বিশেষ করে জানা সাহেবকে নিয়ে কথা হচ্ছে সংসদ কাণ্ডের পরে, তারপরে ওটা রাজনীতির কারণেই এটা কতকগুলো অনুসন্ধান করে আমি বলেছি পথের সন্ধানের জন্য বলতে, আমি যদি ভুল না করে একটা টেলিভিশনে দেখলাম যে স্থানীয় নেতা, সম্ভবত আমার দেখে মনে হলো যে তিনি ওনার থেকে বয়সে বড়, ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা এগুলো জানতেন না, বলেননি। তিনি আমার ধারণা ইনোসেন্টলি বলছেন যে হ্যাঁ ওর সম্পর্কে এরকম ছিল, ওকে দেখা হলে বলছি তুমি এগুলো থাকলে টাকলে এগুলো বাদটাদ দাও। এখন আমি যে কথাটা বলতে চাই, আসলে আমি যদি ধরে নিই, এবার লজিক্যালি ধরলাম যে উনি ঠিক কারেক্টলি বলেছেন এবং উনি ভালো মানুষ, উদাহরণ দিলাম আর কি, কোড অ্যান্ড কোড, কিন্তু সেইটা দিয়ে তো আপনি পারবেন না। আপনার যদি পুরো সিস্টেমটাই এরকম করেন যে টাকা ছাড়া আপনি নির্বাচিত হতে পারবেন না, টাকা ছাড়া আপনার জনপ্রিয়তার কোনো অন্য মানদণ্ডটাই আপনার কাছে প্রধান না, আপনার ক্ষমতা আপনি নানাভাবে শো করা ছাড়া আপনি পারবেন না, এবং কোনো না কোনোভাবে আপনি একেবারে শাসক যারা তাদের কাছে কাছাকাছি না হতে পারলে হবে না। আর কাছাকাছি হতে গেলে কি লাগে, পত্রপত্রিকায় কথাবার্তা বেরো, এটা নতুন করে দরকার নেই। তাহলে আমি ওই যে বলছি যে আপনি দুর্বৃত্তায়িত ধারা এবং যে জায়গাটা নিয়ে আসছেন সংকট, সেখানে আপনি সেইটাকে যদি চিহ্নিত না করে শুধুমাত্র বলেন এটা ধরেছি অমুক করছি, হ্যাঁ আপনি নিশ্চয়ই করছেন, সেটা নিয়ে আমি কোশ্চেন করতে চাই না, কিন্তু আমি বলছি এখানে সমাধান কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনি বলছেন যদি বলেন যে হ্যাঁ আমরা তো এটা ও করেছে সে করেছে, তা আপনি সংগঠন কি রেখেছেন? দুদক নামে যে সংগঠন, আসলে কি তাই? একসময় কথা ছিল কি নখ দন্তবিহীন, এবং এখনো যে দুদক নিয়ে যে নানা কথা, কারোর জন্যে সেটা চলে রকেট গতিতে, কারোর জন্যে একেবারে কচ্ছপ গতিতে। তা আপনি জিনিসগুলো তো সেই জায়গায় হচ্ছে না, তাহলে আপনি তাহলে ওইখানটার সংগঠনটাকে, যেটা আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলোকে তো আপনি সেই জায়গাটাতে করবেন, তা কই তার তো আলামত দেখা যাচ্ছে না। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, এটা নিয়ে কেন কোশ্চেন উঠবে? এটা তো ওঠার কথা না, কিন্তু হচ্ছে তো তাই। এখন সে যিনি তিনি এসে দলীয় পরিচয় দেওয়ার পরে মহিমান্বিত হয়ে সুযোগ সুবিধা নিচ্ছেন কি নিচ্ছেন না, বা তাকে করা হচ্ছে না, তাহলে এই জায়গাটায় ক্ষমতাসীনদের পক্ষ থেকে যদি এটাকে প্রফেশনাল পজিশনটাই রক্ষা করা হতো, তাহলে তো আপনি সেই জায়গাগুলো তো আর থাকতে পারতো না। আর এত বড় বড় ঘটনা যদি ঘটে থাকে, তাহলে ওইখানে আমরা বারবার শুনছি যে এত মেকানিজম আছে, এতজনকে কি বলে আপনার ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে কি শুধুমাত্র যারা ছোটোখাটো ঘটনা ঘটে আপনি সেইটাকেই চোখের সামনে এনে আর অন্যগুলোকে আপনি অন্যভাবে বাইপাস করে দিচ্ছেন? ক্ষমতার প্রশ্নটা কি এমন, মানে তার ক্ষমতাধর বলছি, যে সেখানে আপনি মনে করছেন যে এটা করছেন? তাই এই ধরনের আমি সামান্য কথা বলি, এইগুলো ঘটে কেন আমাদের বিবেচনায়? এটা ঘটে, আমি আগেই যেটা বলেছি ওই ধারাবাহিকতায় আরেকটা বলতে পারি, সেটা হয়েছে কি, আমি যদি, কারণ রাজনীতির তো কথা হচ্ছে, রাজনীতি করি বা রাজনীতিটাই তো দেশ তারাই, তাদের উপরে ভোট নির্বাচন, সেটা দিয়েই তো চলার কথা। যখন আমরা জনগণের উপরে ভরসা না করে ভরসা করি বিশেষ এই ধরনের সংস্থাগুলোর উপরে, বাহিনীর উপরে, আপনাকে কিন্তু অনিবার্যভাবে আপনি ইচ্ছা করলেও কোনো কিছু পারবেন না। যেমন প্রসঙ্গক্রমে এই হচ্ছে কথা। এবার একটা কথা বলি, আপনি যদি আমার বুঝের ভুল না হয়, শেখর ভাইকে একটা কথা জিজ্ঞেস করছিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠান তো আছে, তারা কি নজরদারি করে নাই? এই ক্ষেত্রে আমি একটু আমার পজিশনটা বলি, যে প্রথম কথা, হ্যাঁ নিশ্চয়ই যে তারা নজরদারি এক জিনিস, কিন্তু আপনি যদি এইরকমের করে ফেলেন, আমি একটা উদাহরণ দিই, বেশ আগে আমি একটা চর অঞ্চলে গেছিলাম, বুঝছেন ভাই,
এটা হচ্ছে এই বিজয় দিবসের একটা প্রোগ্রামে। তা আমি দলের বলছি না, তিনি এসে সালাম দিলেন, চেনে এই হিসাবে পরিচয় দিয়ে বললেন দোয়া করেন আগামীবার আমি যাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মনোনয়ন পাই। তাহলে যে তখন অনেক দিন আগে আমি যে খালি কি দোয়া করলে হবে, আপনার দল এবং জনগণ যদি চাই। উনি আমাকে যেটা বললেন, আমি বলছি কোনো দোষারোপের জায়গা থেকে না, প্র্যাকটিক্যাল। উনি আমাকে বলছেন না আপনি দোয়া করেন, অমুক অমুক কতগুলো সংস্থার কথা বলল যে তাদের রিপোর্ট ভালো আছে। আমি কি বলবো, এই গ্রামাঞ্চলের একজন এই ধরনের ইউনিয়ন চেয়ারম্যান প্রত্যাশী মানুষকে আমি চুপ হয়ে থাকলাম, কারণ আমি দেখলাম তাকে হতাশ করার আমার দরকার নেই, আর সে আমার দলও করে না। তা আপনি রাজনীতিটা তো রাখেন নাই, এটা তো কথাটা তো রাজনীতি। তিনি যদি বলতেন যে না আমি ভালো কাজ করি, আমার ইউনিয়ন কমিটি থানা কমিটি অমুক পক্ষে আছে, কোনো সমস্যা নাই, আপনাকে নিয়ে আসতে হবে ওই জায়গায়। এখন সবাই আসেন রিভিজিট করেন, ক্ষমতাসীনরা বিশেষ করে রিভিজিট করেন, আমিও করতে রাজি আছি যে আমরা কি যে রাজনীতি যে জনগণের প্রতি আস্থা স্থাপন করে করছি না বিশেষ কোনো জায়গার উপরে আস্থা স্থাপন করছি, তা সেই জায়গাটা করার থেকে যদি আমি চলে আসি জনগণের গণতান্ত্রিক অধিকার সহ অন্যান্য জায়গা বা তার জায়গা থেকে যদি চলে আসি, একটা সময় কিন্তু আমি অনিবার্যভাবে গাড্ডায় পড়ব। এই গাড্ডা থেকে ওঠানো এত সহজ হবে না। আর আপনি জনগণের উপরে ভরসা করে যদি আপনি একটা সংকটেও পড়েন, আপনার যদি ইমানদারি, কথাটা বুঝের জন্যই বললাম খালি, যেটা আমরা সাধারণভাবে বুঝি, সেইটা যদি ঠিক থাকে বা নিয়ত যদি আপনার ঠিক থাকে, আপনি যদি জনগণের কাছে থাকেন, কোনো না কোনো কারণে আপনি যদি সামান্য তার থেকে বিচ্যুত হন, ওইটাকে উইন ওভার করা কোনো সমস্যা হয় না। আমাদের দেশের অভিজ্ঞতা কিন্তু তাই বলেন। ক্ষমতাসীন যে দলটি তার অতীতের অভিজ্ঞতা দেখলেও কিন্তু তাই দেখতে পাবেন। বাংলাদেশের অভিজ্ঞতা তাই। হ্যাঁ, নানা কারণে হয়তো ধরে নেন আমরা মেলা খারাপ না করলেও মানুষ একটা চেঞ্জ চাই করলো, কিন্তু যদি ওই রকমের কোনো কিছু না থাকে তাহলে কিন্তু আবার ফিরে আসা কোনো ব্যাপার না। তাহলে কোনটা করব আমরা কি জনগণের উপরে ভরসা করে রাজনীতির ওই ধারাটা করব, নাকি এই দুর্বৃত্তায়িত অর্থনীতি, যে দুর্বৃত্তায়িত রাজনীতির জন্ম দিয়েছে, যার জন্য জনগণের উপর ভরসা না করে এই বিশেষ বিশেষ বাহিনী, ব্যক্তি এবং সেইখানের উপরে ভরসা করব? বিনা ভোটের উপরে ভোটটাই ফ্যাক্টর থাকবে না, যে তারাই ঠিক থাকলে আমি ঠিক, কিন্তু শেষ বেলায় যে ঠিক থাকে না তার প্রমাণ বেশি দূরে নেই, সম্প্রতিকালেই আমরা দেখতে পেলাম। এখন ক্ষমতাসীনটা যতই বলুক না কেন যে আমরা তো করছি, হ্যাঁ করছি না, এ কথা তো বললে তো মিথ্যা বলতে হবে বা ঠিক বলবো না, কিন্তু ওইটা করার মধ্য দিয়ে জনগণের এক নম্বর আস্থা অর্জন করা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, এবং ওই ধারাটা যদি ফিরিয়ে না আনতে পারেন, দেখবেন যে এরকমের আরও নতুন চেহারাও যেমন প্রকাশিত হচ্ছে, এবং আরও মানুষ এখন যারা আছে ওই দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসবে না। সো দুর্বৃত্তায়নের একটা প্রকাশ এখন সর্বশেষ যেটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, অনেকে মনে করেন যে অর্থনৈতিক সংকটটা, এবং এই সংকটটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষও সাফার করছে বলে পত্রপত্রিকা লিখছে, টেলিভিশনগুলো বলছে, এবং সাধারণভাবে অনেকেই মনে করেন। আপনি কি মনে করেন? না, ইকোনমিক্যাল সমস্যা তো একটু আছেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত পরশু দিনকে একটি জায়গায় বলেছেন যে শঙ্কিত হওয়ার কিছু নেই। তো আমি যেটা মনে করি যে জনগণ যে কিছুটা কষ্ট পাচ্ছে না এই করোনা এবং এই যুদ্ধগুলো নিয়ে, বৈষয়িক বিভিন্ন কারণে সারা পৃথিবীতেই দ্রব্যমূল্য বা এই ইকোনমিক্যাল ক্রাইসিসটা সারা পৃথিবীতেই আছে। তো এখন যেটা হচ্ছে যে আমরা এটা স্বীকার করছি, এবং এটার থেকে আমরা সাধারণ মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমরা টিসিবির মাধ্যমে আমরা প্রায় অর্ধেক দামে মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিচ্ছি, যাতে মানুষ কষ্টটি না পায়। এর বাইরেও আরও অনেক সামাজিক নিরাপত্তা বেষ্টনী, আরও বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে মানুষের যাতে কষ্টটা লাঘব হয়। এবং আমাদের অর্থমন্ত্রী অথবা 2-3 দিন আগে একটা কথা বলেছেন যে জুনের পর থেকে আমরা আশা করি যে মুদ্রাস্ফীতি যেটা বা ইকোনমিক্যালি মানুষ যে কষ্টে আছেন তার থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তো আমরা আশাবাদী যে অন্তপক্ষে মানুষকে আমরা এই ক্রাইসিসে তাদের পাশে দাঁড়ানোর যে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই কাজটুকু আমরা করছি। এখন সমস্যা যেটা হয়েছে যে সারা পৃথিবী যে দিনের পর দিন ইকোনমিক্যালি একটা ঝামেলার জায়গায় চলে যাচ্ছে, বৈশ্বিক যে আপনার যুদ্ধগুলো, এই যুদ্ধগুলোর কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এইগুলোর হাত থেকে তো আমরা পৃথিবীর বাইরে না, সুতরাং ওইটার ভিতর আমাদেরকেও মনে করেন যে পৃথিবীর
পৃথিবীর চেহারাটা এতটা খারাপ না যতটা আমাদের খারাপ, এবং আমরা শুধু বৈশ্বিক কারণ বলছি, কোভিডের কথা বলছি, সময় তো অনেক গেছে কোভিডের পরেও। অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতা এবং লুটপাটই হচ্ছে এই সংকটের একটা প্রধান কারণ, সেটা অস্বীকার করা হচ্ছে কেন? লুটপাটের বিষয় যেটি হয়েছে সেটা হচ্ছে কি, এই যে ব্যাংকগুলো খালি, টাকা বাইরে চলে গেছে, অর্থনীতিকে নীতি গ্রহণের নানা রকমের দুর্বলতা। আপনি যদি বিগত দিনের দিকে তাকান, যারা আপনার তথাকথিত বিশেষজ্ঞরা এই কথাগুলো বলছেন, তারাও একটি সময় কিন্তু গভর্নমেন্ট চালিয়েছেন। তো তাদের সময় দেশের অবস্থা কী ছিল সেটা যদি আপনি পোস্টমর্টেম করেন তাহলে কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি যেটা মনে করি যে আমাদের সরকারের অধীনে ইকোনমিক্যালি যে প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে এটা কিন্তু বৈশ্বিক কারণ হয়েছে। এবং পৃথিবীর আপনি যে দেশের দিকে তাকান, আমার পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান, নেপালের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, আপনি পাকিস্তানের দিকে তাকান, আপনি ইউরোপের দিকে তাকান, সকল জায়গায় কিন্তু ইকোনমিক্যালি একটা ক্রাইসিস চলমান আছে। এখন যেহেতু সারা পৃথিবীতেই এই প্রবলেমটি আছে, সুতরাং এর বাইরে তো আপনি থাকতে পারবেন না। তো কিন্তু আমাদের ব্যবস্থাপনার কারণেই কিন্তু আমাদের ইকোনমি যতটুকু হোক এখনও কিন্তু একটা জায়গায় আছে। আমরা সরকার এখনও তার সামর্থ্য নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর যে সুযোগটা, অনেক দেশে কিন্তু আপনার সামাজিক নিরাপত্তা বেষ্টনীটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের দেশে কিন্তু সেটা বন্ধ করা হয় নাই। তো আমি যেটা মনে করি যে বৈশ্বিক যে সমস্যা, এই সমস্যাটা সারা পৃথিবী যেভাবে ফেস করছে, আমাদের ব্যবস্থাপনার কারণে কিন্তু আমরা সেটা তাদের চেয়েও ভালো সামাল দিতে পারছি। আমরা যে সবটুকু পেরেছি তা না, কিন্তু আমরা তার চেয়েও বেশি সামাল দিতে পারছি তা অন্য যে কোনো দেশের চেয়েও। তো সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে আশঙ্কিত হওয়ার কিছু নেই। অতীতেও যখন শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিলো তখন কিন্তু আমরাও চলে যাচ্ছি এরকম একটা রব উঠে গিয়েছিল বিভিন্ন জায়গায়, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা যাইনি। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন আশ্বস্ত করেছিলেন। সুতরাং আমার মনে হয় যে সরকারের উপর আস্থা রাখা দরকার। যার যার জায়গা থেকে যদি আমরা আমাদের কাজটুকু ঠিকভাবে করি, তাহলে আমরা এই যে সারা পৃথিবীর কারণে যে আমরা বৈষয়িক যে অর্থনৈতিক একটা ঝামেলায় পড়েছি, তার থেকে আমরা বের হয়ে আসতে পারবো, আমি যেটা মনে করি। দেখুন, মানে আপনি যখন অর্থনীতির প্রশ্ন করছিলেন তখন মনে পড়ছিল যে কদিন আগে একটা তথ্য বেরোলো যে আমাদের মাথাপিছু আয় বেড়ে গেছে। এটা তো সুখবর, মাথাপিছু আয় বেড়ে গেছে। তো এখন আমাদের ওই দিনই একটা সভা ছিল, ওপেন সভা। তা মানুষকে জিজ্ঞেস করলাম, তো বলেছে না, কারোর তো আয় বাড়ে নাই, প্রকৃত আয় তো কমে গেছে। তা আয়টা বাড়ানোর অঙ্কটা আসলো কিভাবে? ডলারের হিসাব করে। তাহলে আপনি এখন ওই শব্দের মধ্যে থেকে যদি মনে করেন সব ঠিক আছে, তাহলে তো এই প্রশ্নের উত্তর নাই, 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ, এটা একটা শুভকামনাই করতে চাই যে আমাদের অর্থমন্ত্রী বা এটা কি জুন বা জুলাইয়ের মধ্যে বেরিয়ে আসতে যদি পারে, তা এটা তো ভালো খবরই। সেটা নিয়ে তো আমাদের কি বলে যে দুঃখ কষ্টের কারণ না, বরঞ্চ সুখের খবর এইটা বলবো। কারণ মনে রাখতে হবে, যদি আমাদের দেশে একটা অর্থনৈতিক সংকট বড় হয়, সবচেয়ে বেশি সাফার করবে কারা? সাধারণ মানুষ। এবার আসি সরকারি তথ্য কি বলে, আমাদের তথ্য এবার বাদ দেন, বা সরকারি সমর্থক ইকোনমিস্টরা তার তথ্য দিতে না বলার কিছু নেই। কি বলছে? আগেই প্রকৃত আয় কমে গেছে 4 কোটির উপরে মানুষের, এবং মানুষের মধ্যে বিরাট অংশ তারা কম প্রোটিন খেয়ে তারা বেঁচে আছে। এই জায়গাটা আপনি স্বস্তি দিতে পারছেন না, এবং যে ব্যবস্থা বা যে পরিস্থিতি তা সে স্বস্তি দেওয়ার কোনো কারণেই তার একটা সহজ কথা যে অধিকাংশ মানুষের আয় বাড়েনি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার মানে প্রকৃত আয় কমে গেছে। এটা তো সহজ অঙ্ক, এই অঙ্ক অস্বীকার করার কোনো কারণ নেই। এখন এইখানে ঘটে কি, এটা একটা কথা বলতেই হয় যে আমাদের দেশের মানুষ, এটা আমরা একাধিকবার আপনার এখানেও বলেছি, যে কিভাবে কম খেয়ে বাঁচা যায় সেটা একটা আবিষ্কার করেছে, এবং না খেয়ে থাকলেও সব জায়গায় বলে না। এই একটা বড় বিউটি হচ্ছে, আজকে কিন্তু একেবারে একটা পরিবারের ছোট মানুষ থেকে শুরু করে, আমি গ্রামীণ পরিবার মিন করছি, শহরেও শ্রমজীবী মানুষ, তাদের বয়স্ক লোক পর্যন্ত কিন্তু চেষ্টা করে কোনো না কোনো কাজ করে টিকে থাকার জন্য কিছু আয় করতে। তাহলে আপনি এই রকমের মধ্যে টিকে আছে বলেই বা উৎপাদনটা ঠিকমতো দাম না পেলেও সে করছে, এইটার উপরে দাঁড়ায় আছেন। কিন্তু দাঁড়ায় আছে দেখেন আপনি বড় সংকটের কোথায় আছেন। হ্যাঁ, উৎপাদন বেশি হলে কোনো না কোনোভাবে জিনিসপত্রের দাম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু বিদ্যুৎ নিয়ে যে ঘটনা ঘটলো, হাজার হাজার কোটি টাকার বকেয়া আপনি কিন্তু পরিশোধ করতে পারছেন না। আমেরিকান তার যে কোম্পানিগুলো, আমরা শুনলাম যে লু সাহেব এবার আসার পরে যে তিনি দরবার করতে আসছেন যে টাকা যাতে নিয়ে যেতে পারে।
ভারতের প্রতিষ্ঠান, সেখানেও নাকি আমরা টাকা দিতে পারছি না। এটা বাস্তব কথা। তার মানে আপনার এই জায়গাগুলোর এইটা চলছে। কিন্তু আপনি বিপরীতে যদি দেখেন যে এইরকম একটা সংকটে আপনি যে বড় বড় মেগা প্রজেক্ট যেটা নিয়েছেন যথাসময় হয়নি, টাইম বাড়লে খরচ বেড়ে যাচ্ছে, সে ব্যাপারে কি স্বচ্ছতা জবাবদিহিতা আছে? আপনার বন্ধের কোনো খবর আছে? নাই। পানির দেশ, মিঠা পানির দেশ। আমার তো বোতলের ব্যবসা এখন গ্রামে চলে গেছে। ওয়াসা লাভে থাকলেও তারা দাম বাড়ানোর কথা আবার বলল। আমরা খবর পাচ্ছি, পত্রিকার মাধ্যমে তো বললো যে পানিও আমদানি হয়, কোটি কোটি ডলার সেখানে ব্যয় হয়। এমনও হোটেলের খবর জানি, আমরা তো আর হয়তো যাই নাই, শুনি গুলশানে নাকি এরকম হোটেলও আছে, আপনি খাবার পরে যে পানি দেবে, জাপানের পানি বা অন্য জায়গার পানি, ওই দাম দিতে হবে, খালি বোতলের পানিও না। তাহলে আপনি এই ধরনের একটা জায়গায় সংকটে যদি আপনি যে কোনো কারণে পড়লেও জনগণকে স্বস্তি দিতে গেলে এই জায়গায় যে আপনি একটা হ্রাস করবেন, ভূমিকা নেবেন, সেটা তো আমরা দেখছি না কারণ হাতে তো নাই। এইটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রকৃত রাজনীতি, আমি বলছি প্রকৃত রাজনীতি বলতে তিনি যেটা আফোল্ড করেন তার সাথে দ্বিমত থাকলেও ওর সাথে জনসংযোগ যতটুকু যে ভূমিকা রাখতে পারতেন, সেই জায়গাগুলো আপনি দেখবেন এটা নাই। সামাজিক বেষ্টনী, আপনি বাস্তবতা কি দেখেন? সামাজিক বেষ্টনী, হ্যাঁ, কাগজে কলমে অনেক টাকা দেওয়া হয়, বাংলাদেশে এটা একটা অন্যতম বিউটি, এটা নিয়ে আমরা দ্বিমত করি না। কিন্তু বিরাট অংশ টাকার হচ্ছে পেনশন খাত, মুক্তিযুদ্ধ ভাতার খাত। কারণ এই জায়গাগুলো তো নাই। আর সবচেয়ে আমাদের বিবেচনায়, আমরা বামপন্থী বা কমিউনিস্ট পার্টির বিবেচনায়, এইবার তো আপনি আরেকটা সংকট করলেন। এত বললাম বিদ্যুৎ, অন্য বিষয় আছে, জ্বালানি দেখেন দাম বাড়ানো, এগুলো তো তার একটা অভিঘাতগুলো আছে, সেটা কিন্তু একেবারেই ডোমিনো ইফেক্ট পড়বে, সেটা আমরা জানি। আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়া হলো, আমরা কিন্তু তখন বলেছিলাম, শুধু আমরা না, আমাদের ধারার ইকোনমিস্টরাও বলেছিল যে পৃথিবীতে আপনারা আমাদের কাছে উদাহরণ দেন যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তাদের ঋণ নিয়ে কথা শুনে আপনি খুব ভালোভাবে আপনি চলতে পেরেছেন না। আপনি সাময়িক প্রশান্তি পেতে পারেন টাকা পয়সা, কারণ ধার করলে তো আপনি যে কোনোটাই আপনি পাবেন একটা পরিবার, কিন্তু আপনাকে এই ধার করতে হবে যাতে করে ওই ধারের টাকা আপনি ঠিকমতো করে আয় করছেন, যেটা দিয়ে ধার শোধ করতে পারেন। কিন্তু আপনি ধার করে ধার শোধ করবেন, আর ফলাফল কী হবে? আমরা ওই সময় বলেছিলাম যে আইএমএফ যে পরামর্শগুলো দেবে তাতে এত সবের পরও যতটুকু আপনি সাধারণ মানুষের জন্য করতে পেরেছেন, আস্তে আস্তে কিন্তু আপনাকে কমাতে হবে। বিদ্যুৎ নিয়ে দেখেন, বিদ্যুতের অধিকার কিন্তু এখনও পর্যন্ত আমাদের সাংবিধানিক অধিকার। এই কথাটা বলি, আমাদের হয়তো জানার ভুল থাকতে পারে। একজন বিশিষ্ট শিক্ষক বলেছিলেন, প্রফেসর নুরুল ইসলাম, ওনাকে কোট করি, উনি বলেছিলেন বিদ্যুতের এই অধিকারের কথা উনি সোভিয়েত অবিভক্ত সংবিধানে দেখেছে আর বাংলাদেশের সংবিধানে দেখেছে। তাহলে সেই জায়গায় বিদ্যুতের যা খরচ, যেটার দায় জনগণের না, আপনি বাড়ালেন, সেইটার জন্য 12 বার দাম বাড়াবেন, আপনি কিন্তু ওত করেছেন, মানে শপথ নিয়েই আপনি করছেন, তার জন্য এফেক্টগুলো আপনি বাদ দিতে পারছেন না। তাহলে আস্তে আস্তে আপনি এগুলো তো পারবেন না। ধরুন এইরকম একটা সংকটের সময় আপনি এমনকি পুঁজিবাদী দেশগুলো, অন্য দেশগুলোতে তারা মিনিমাম কি করে যে খাদ্য নিরাপত্তার আগে বলা হতো 9টা পণ্য, এবং আস্তে আস্তে এই পণ্যগুলো বাড়িয়ে এমনকি ডিটারজেন্ট, এমনকি প্রোটিন সমৃদ্ধ খাবার আস্তে আস্তে দিয়ে জনগণকে স্বস্তির জায়গায় রাখেন। তা আমরা বলেছিলাম যে ঠিক আছে, এত সবের পর একটা রেশনিং ব্যবস্থাটা চালু হোক, আপনি ন্যায্য মূল্যের দোকানটা চালু হোক। আপনি তো পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না। কেন? কারণ আপনি তো ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে সবটা তুলে দিয়েছেন, ওদেরকে আপনি হাত দিতে পারবেন না। বরঞ্চ আপনি চিন্তা করবেন যে ওদের উপর হাত দিতে গেলে হাত পুড়বে, সুতরাং আমি একটু গায়ে হাত বুলে সামাজিক বেষ্টনীর কিছু কাজ করে এটা করি। কিন্তু আপনি তো পারছেন না। কেন? পুরো অর্থনৈতিক ব্যবস্থায়, আমি দুর্বৃত্তায়ন শব্দটাগুলো বারবার ব্যবহার করছি, আমরা মনেই করি সেটাকে আরও যদি থিওরিটিক্যালি বলি, নয়া উদারনীতিবাদী অর্থনীতি, তার যদি লাগামহীন এই লুটপাটের ধারা চলে, তার অনিবার্য পরিণতি এই। তা সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সহ অন্যান্য জায়গায় যে সংকট, এখনও পর্যন্ত যদি আমাদের দেশীয় ইকোনমিস্ট, দেশপ্রেমিক তাদেরকে নিয়ে একটা যথাযথ ভূমিকা না নেওয়া হয়, তাহলে সবাই বলছে একটা সংকটে পড়তে পারে। সেই সংকটে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। শেখর প্রিন্স ভাই কয়েকটি স্ববিরোধী কথা বলেছেন। যেমন বলেছেন যে মানুষের পার ক্যাপিটাল ইনকামটা কমেছে, এটার সাথে আমি এখানে আবার আরেকটি কথা বলেছেন যে আপনার বাইরের পানি আমদানি হচ্ছে। আমরা একসময় বাংলাদেশে ইভিয়ান পানি খুঁজে পাইনি, এখন কিন্তু আপনি মফস্বল শহরেও ইভিয়ান পানি পাবেন। তার মানে বাইং ক্যাপাসিটি, একটা পানির দাম আমরা 20 টাকা দিয়ে যে পানিটা কিনছি, সেই পানিটার দাম আমরা 150 টাকা ইভিয়ান পানির দাম, সেটা এখন আপনার মফস্বল লেভেলের মানুষ কেনার ক্যাপাসিটি রাখছে। সো তার যদি ইনকাম সোর্সটা না বাড়ে, তাহলে তো সে এই জায়গায় যাওয়ার কথা না। তাহলে তো এইটা ঢাকা শহরের 2-1টা লাক্সারিয়াস হোটেলে সীমাবদ্ধ থাকার কথা।
আপনি আজকে যান, আপনি মোড়ে মোড়ে আপনি ফ্রুটসের দোকান পাবেন, আপনি যান গ্রামে গ্রামে আপনি হোটেল পাবেন। আপনি ঢাকা শহরেই একটু চোখ বুজে দেখেন, ধানমন্ডি যেদিন আপনার স্টার কাবাবটা করে 2 নম্বর ধানমন্ডিতে, ওইখানে দাঁড়িয়ে আমি পপুলারের সামনে দাঁড়িয়ে আমি নিজেই মন্তব্য করছিলাম যে এই স্টার কাবাবের মালিক বোধহয় পাগল হয়ে গেছে, সে এত বড় স্থাপনা করছে, এটা চলবে ধানমন্ডিতে? আপনি যান 7টার পরে, 7:30টার সময় গেলে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো খাবার পাবেন না, সকালে নাস্তা পাবেন না, তাদের ইচ্ছা মতো আপনাকে খাইতে হবে। তাহলে মানুষের বাইং ক্যাপাসিটি যদি তাদের ইকোনমিক্যালি সলভেন্সি না থাকে, তাহলে তাদের বাইং ক্যাপাসিটিটা বাড়ছে কোথায়? আপনি আজকে একদম, আমি যদি প্রান্তিক লেভেলে ইকোনমিটা নিয়ে যাই, একদম গ্রামে যে লোকটি ডে লেবার, তার ইনকামটি আপনি যদি হিসেব করেন, তাহলে দেখেন যে সে কোথায় চলে গেছে। আপনার একজন ডে লেবার যিনি মাঠে কাজ করেন, আমরা কৃষি নির্ভর বাংলাদেশে আমি কৃষি শ্রমিকের কথাই বলি, সে কিন্তু পার ডে 5 থেকে 700 টাকা হাফ বেলা ইনকাম করছে। আপনি যখন একটি গ্রামে যাবেন, সেই গ্রামের রাস্তার মাথায় দেখবেন যে 4টা দোকান আছে, আসরের নামাজের থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত সেখানে দেখবেন এই চার দোকানে শত শত মানুষ সেখানে আড্ডা মারছেন, ওই প্রান্তিক পর্যায়ের মানুষ। কিন্তু যে প্রত্যেকটি টি স্টলে দেখবেন আপনার একটি টেলিভিশন আছে, সেই টেলিভিশনের সামনে বসে তারা সেখানে চা খাচ্ছেন, আড্ডা মারছেন, অর্থাৎ এর পিছনে তার 50-100 টাকা সে পার ডে খরচ করছে। সুতরাং তার যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে সেই টাকাটা কোত্থেকে আসছেন? আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে গত ঈদের সেকেন্ড ডেতে আমি দেশি মুরগি পাইনি বাজারে, কারণ মানুষ কিনে নিয়ে গেছে। অর্থাৎ মানুষের এই যে প্রোটিন সমৃদ্ধ খাবারের কথা বলছে, মানুষের কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার আগের চেয়েও অনেক বেশি এখন মানুষ কনজিউম করার ক্যাপাসিটি অর্জন করেছে। সুতরাং আমরা কাচের ঘরে বসে আমরা দেখলে হবে না, আমাকে রুট লেভেলে যেতে হবে, থিওরিটিক্যাল কথাবার্তা বললে হবে না, আমাকে বাস্তবতার জায়গায় যেতে হবে। আমি যেটা মনে করি, যে সমস্ত বিশেষজ্ঞ কথা বলেন, সে সমস্ত বিশেষজ্ঞের গ্রামে যাওয়া দরকার। দেখবেন যে একটি প্রান্তিক পর্যায়ের যে কৃষি শ্রমিক, তিনি পালসার মোটরসাইকেল নিয়ে তিনি কাজ করতে যাচ্ছেন, সকাল 7টায় তিনি পৌঁছাচ্ছেন, 10টায় তার একটা ব্রেক, এবং 1টার আজান হওয়ার পরে তিনি কিন্তু কাজ ক্লোজ করে দিয়ে বাসায় চলে যাচ্ছেন। তার সংসার কিন্তু চলছে, সে একটা পালসার মোটরসাইকেল কনজিউম করার সে ক্যাপাসিটি তার জন্মাইছে। এই কারণেই আমি যেটা মনে করি যে এই কারণেই এই থিওরিটিক্যাল কথাবার্তা বলে এই পেপার পত্রিকায় নিউজে কিছু মানুষকে শঙ্কিত করার একটা সুযোগ আছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা ভালো আছে তাদেরকে শঙ্কিত করা, সেইখানে কিন্তু আপনার এই ভয়টা নিয়ে যাওয়ার সুযোগ নাই। এবং এই সরকারের মূল জায়গাটাই কিন্তু এইখানে। এই যে আজকে বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলন, অমুক তমুকে, পিপুলের সাড়া আসে না শুধুমাত্র এই কারণেই, কারণ মানুষ ভালো আছে। মানুষ যদি ভালো থাকে তখন তো ওইখানে নেওয়া যাবে না। আর অর্থনৈতিক দুর্বৃত্তায়নের কথা যেটা বলেন, সেটা শহর পর্যায়ে কিছু যে নাই সেটা আমি অস্বীকার করব না, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং দেশের বাইরে যে কিছু টাকা যায় না, এটাও কিন্তু আমি অস্বীকার করিনি। এবং সেই টাকাটি ফেরত আনার জন্য গত পার্লামেন্টে, আমি যে পার্লামেন্টে ছিলাম, আপনার বাজেটে কিন্তু একটা টাকাটা ফেরত আনার একটা সুযোগ করে দিয়েছে। এই দেশে আমরা আসে না এই টাকা, সেটা আমরা সরকার একটা সুযোগ করে দিয়েছে। আমরা এই দেশে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী, তখন তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কালো টাকা সাদা করেছেন, সেই সরকারের অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছেন। তো আমরাও, আমাদের সরকার কিন্তু চোখ বন্ধ করে নেই, আমরা স্বীকার করছি যে কিছু টাকা বাইরে গেছে, এবং সেই টাকাটি ফেরত আনার জন্যই আমরা বাজেটে আমরা সুযোগ করে দিয়েছি। তো সুতরাং আমি যেটা মনে করি যে শঙ্কিত হওয়ার কিছু নেই। আর IMF, বিশ্বব্যাংকের কথা যেটা বললো, আমরাই একমাত্র সরকার, যে সরকার প্রায় 7 বছর আমরা IMF এবং বিশ্বব্যাংকের কাছ থেকে 5টি পয়সা নিই নাই। আমাদের পদ্মা সেতুটা করা নিয়ে বিশ্বব্যাংকের সাথে যখন সমস্যা সৃষ্টি হলো, তখন সারা পৃথিবীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই সাহসের সাথে বিশ্বব্যাংকে না বলেছেন এবং বিশ্বব্যাংকের সাথে তার সমস্ত লেনদেন বন্ধ করে দিয়েছেন। এবং আমরা আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া দরকার যে তিনি প্রায় 7 বছর 8 বছর বাংলাদেশের অর্থনীতি, যেটা কোনোদিনও ছিল না, IMF এবং বিশ্বব্যাংকের হাত থেকে আমরা মুক্ত রাখতে পেরেছি। এখন হয়তো প্রয়োজনে সেটা, আর আমাদের যে মেগা যে প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু সবই এখন বাস্তবায়ন হয়ে গেছে। সুতরাং আমাদের কিন্তু এখন আশা শুরু হয়েছে, আমাদের যে ইনভেস্টমেন্ট
সেটা কিন্তু এখন আসবে, এখন আর কিন্তু খরচ চালাই। আমি পদ্মা সেতু করে ফেলেছি, আমি মেট্রো রেল করে ফেলেছি, আমি কর্ণফুলী টানেল করে ফেলেছি, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আমাদের যে ইনভেস্টমেন্টগুলো ছিল, সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু এখন রিটার্ন আসবে। সুতরাং আমি মনে করি যে অর্থনীতি নিয়েও আমাদের শঙ্কিত হওয়ার কিছু নেই, দুর্নীতি নিয়েও আমাদের শঙ্কিত কিছু নেই, এবং যে দুর্বৃত্তায়ন সমাজের সেটা নিয়েও শঙ্কিত হওয়ার কিছু নেই। রাষ্ট্র তার সাধ্যের মধ্যে চেষ্টা করছেন। ধন্যবাদ, ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে যা 2 মিনিট করে কনক্লুডিং রিমার্কস মিস্টার রহিম হোসেন। না, একটা হচ্ছে যে যদি মানুষ শান্তিতে থাকতে পারে তাহলে তো কোনো সমস্যা আমাদের কাছেও নাই, কিন্তু মনে রাখতে হবে যে আমরা সমাজের মানে যে দেশেরও যে পর্যায়ে যে আর্থিক কথাটা বলছি সেটা সিংহভাগ কোথায় যাচ্ছে। আজকে খাওয়া পড়ার জায়গাটা যেমন আছে, মানুষের চিকিৎসা শিক্ষার কী অবস্থা হচ্ছে, শিক্ষার হালটা কি, চিকিৎসা করতে যেয়ে কত মানুষ নিঃস্ব হচ্ছে। তা আপনি সোসাইটির এই জায়গাগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের কৃষি শ্রমিক যখন ধান উঠলো 500 টাকা কেন 700-800 টাকাও তারা পেয়েছে, এটা তো মানে কি বলবো কারেক্ট, কিন্তু তারা কি পুরো 365 দিন জুড়েই কি পাচ্ছে? তারা কি তাদের পরিবার সন্তান বা তারা যেভাবে আপনি মানবিক জীবন বলতে যেটা বোঝায় এটা কি পাচ্ছে? যদি পেয়ে থাকে অন্য আলোচনা, আমি সেটা বলছি না, কারণ এই কথা যারা শুনবেন যদি শ্রমজীবী মানুষ শুনে উত্তর তারাই দিতে পারবেন। আমি এটা নিয়ে তর্ক করে লাভ নেই, যা প্র্যাকটিক্যাল তাই। কিন্তু হচ্ছে যখন একটা রাষ্ট্র তার দায়িত্বটা কি পড়ে, যেমন ধরেন আমরা এখন যে দাবিগুলো করছি সেই দাবির মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে চিকিৎসা, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া। মৌলিক অধিকার আছে, কিন্তু সাংবিধানিক অধিকার থাকলে আমরা যতটুকু বুঝি যে সরকার এটা দিতে বাধ্য হবে। কর্মসংস্থান আপনি দেখেন, সরকারি তথ্যই বলছে যে যারা বেশি পড়াশুনো করছে, ভালো মানে সার্টিফিকেটধারী, বিরাট অংশ অকেজো হয়ে থাকছে। তাহলে আপনি তো সেই কাজটা ঠিকমতো করতে পারছেন না। বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই যে গত 2-3 দিনে মালয়েশিয়া নিয়ে যে চেহারাগুলো টেলিভিশনের পর্দায় আসছে, আপনি তাহলে কি অবস্থা? বাংলাদেশে যদি খবর বেরোচ্ছে যে একজন সাবেক প্রভাবশালী মন্ত্রী এবং 3 জন সংসদ সদস্য মিলে একটা র্যাকেট তৈরি করে তারা এই কাজগুলো করেছে। বটেই, আমি 7 গুণ বেশি দুর্বৃত্তায়নের ওইটা তো আছেই, মানে আপনি এই দুর্বৃত্তায়ন সর্বত্রই দেখবেন। আমি বলছি যে ওই মানুষগুলোর চেহারা দেখেন, বাংলাদেশে যদি এরকম একটা স্বাচ্ছন্দ্যের জীবন ওই রকমের থাকতো তাহলে তো এইভাবে যাওয়ার কথা না। মানে আমি যে পুরো পরিস্থিতিটা থেকে তো আপনাকে বিবেচনা করতে হবে। কিন্তু সবচেয়ে ছাড়িয়ে যে আলোচনা এখানে আপনি শুরু করেছিলেন, বাংলাদেশে যদি উপরের জায়গায় যে ব্যাংকিং সেক্টরের যে চেহারা দেখছি, 5,000 টাকাটা যদি ফেরত আনা যেত, খেলাফি ঋণ উদ্ধার যদি করা যেত, এমনকি কালো টাকা আদায়ের কাজটা যদি করা যেত, আপনাদের যাদের একটা অনেক বেশি সম্পদ সেইটাকে যদি জবাবদিহিতার আওতায় এনে তার উপরে সম্পদ কর করে আপনি বিশেষভাবে করতে পারতেন, তাহলে কিন্তু অনেক সংকটেরও সমাধানের জায়গায় আপনি যেতে পারতেন। কিন্তু সেইটা না করে যে ধারা চলছে, আমরা এটা শুধু আমরা না, বিশেষ করে এখন যেটা হচ্ছে দেখেন এইবারের বাজেটে অনেক কিছু দেখা যাবে যে আপনি ঋণ করেই ঋণ পরিশোধের কথা বলছেন, এবং অনেক ইকোনমিস্ট এই কথা বলেছে, এটা তারা অন ইয়ারে, আমাদের কথা না, যে 2026 সালে বাংলাদেশে যদি এই ধারা চলে, এর থেকে যদি সরকার এখনো ফিরে না আসে, এই যে 5,000 টাকা ঋণ খেলাফি এগুলো ফেরত না আসে, তাইলে টাকা ছাপিয়েও যদি ঋণ শোধ করতে চায় সেটা পারবে না। তখন কিন্তু আজকে যতটুকু আছে আমরা বলছি এটা বড় সংকটে পড়বে। আমি পানির কথাটা তুলেছিলাম এই জন্যে যে একটা সংকটের সময় আপনাকে কতকগুলো জায়গায় রাশ টেনে ধরতে হয়, তা আপনি সেটা না ধরে এগুলোকে উন্মুক্ত করছেন, সেই উন্মুক্ত ভবিষ্যতের জন্য ভালো ফল হবে না। আমি ওই কারণে কথাটা বলেছি। হ্যাঁ, এবং একটা সমাজে এই প্রসঙ্গক্রমে কথাটা এটা বলেই শেষ করি, ধরেন যদি আমাদের সমাজে যদি এটা কৃতিত্ব থাকে, তা আমি জাপানি পানি, সিঙ্গাপুরি পানি, বিদেশি পানি কেন কিনে খেতে হবে? ওই টাকাটা তো অন্য সমাজের কাজে ব্যবহার করতে পারি। এটা নির্ভর করে কোন দৃষ্টিভঙ্গিতে আমি দেশটা পরিচালনা করব তার উপর। কেন খাচ্ছে সেটা বিষয় না, খাচ্ছে তার মানে তাদের ক্যাপাসিটি আছে। আমার প্রশ্নটি যেটা প্রিন্স ভাই বলার চেষ্টা করেছেন যে মানুষের পার ক্যাপাসিটি কমে গেছে, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করেছি। এখন এই লোকগুলো কেন খাচ্ছে সেটা পরবর্তীতে আলোচনার বিষয়। আর প্রিন্স ভাই যেটা বলেছেন মৌলিক অধিকারের কথা, আমরা কিন্তু যে 5টি রাইট সেগুলো কিন্তু আমরা স্বীকার করি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আপনি দেখেন যে আমরা যাদের জমি নেই, ঘর নেই, তাদের কিন্তু আমরা জমি এবং ঘর দিচ্ছি। 2 শতক জমি এবং একটি ওয়াল করা পাকা ঘর আমরা তাদেরকে করে দিচ্ছি। আমার মাগুরায় আরও 1 বছর আগে 100% এটা মাগুরা আর পঞ্চগড় এই 2টা জায়গায় কিন্তু হয়েছে। সুতরাং এই যে মানুষের যে বাসস্থান সেটা আমরা নিশ্চিত করেছি। মানুষের চিকিৎসা যেটা, সেটা আমরা 34 থেকে 35টা ওষুধ আমরা কিন্তু বিনামূল্যে দিয়ে থাকি।
আমরা সরকারি হাসপাতালগুলোই যাদের একেবারে ক্যাপাসিটি নেই তাদের আমরা সমাজ কল্যাণের মাধ্যমে অর্থায়ন করে থাকি। আমরা এই যে হৃদরোগ বলেন, আপনার বিভিন্ন জায়গায় এসব জায়গায় কিন্তু সরকারি সাবসিডি আছে। তো আমরা এই নিশ্চয়তাটাও কিন্তু আমরা নিশ্চিত করেছি। সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে আমরা কিছু লোক আছি, আমরা ঢাকায় বসে আমরা তাত্ত্বিক কথাবার্তা বলি, আমরা পরিসংখ্যান নিয়ে আসি, কিন্তু আসলে বাস্তবতাটা সেটা থেকে আমরা দূরে থাকি। আমাদের বাস্তবতাটা দেখতে হবে। আজকে যদি আপনি মিরপুরে যান, কোন ব্র্যান্ডের দোকান নেই আপনি খুঁজে বের করেন তো। একটা সময় এক নিউ মার্কেট ছাড়া আপনার কোথাও কোনো মার্কেট খুঁজে পাবেন না। আজকে আপনি মোহাম্মদপুরে যান, কোন ব্র্যান্ডের দোকান নেই, কোন ব্র্যান্ডের খাবার দোকান নেই, দেখেন তো। মানুষের যদি ক্যাপাসিটি না বাড়ে, মানুষ যদি খারাপ থাকে, কষ্টে থাকে, তাহলে এই ব্র্যান্ডের দোকানগুলো আপনার পাড়ায় মহল্লায় ছুটে না প্রত্যেক গ্রাম মহল্লায় কত অংশের আমি বলি ভাই, আমার মাগুর একটা ছোট্ট মফস্বল শহর, সেখানে আপনি যান, সেখানে আপনি ব্র্যান্ডের কাপড়ের দোকান পাবেন। তাহলে এটা তো গ্রাম পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে পার্সেন্টেজ তার এখানে থাকতেছে না। যদি ঢাকায় শুধু গুলশানে থাকতো তাহলে এটা আপনি পার্সেন্টেজ জানতে পারতেন। এখন যখন মাগুরার পশু হাসপাতাল পাড়ায় চলে যাচ্ছে, আপনার দাকপে চলে যাচ্ছে ব্র্যান্ডের দোকান, তখন তো এই পার্সেন্টেজটা বাড়ছে, যারা মানুষের ক্যাপাসিটি বেড়েছে। সুতরাং আশঙ্কিত হওয়ার কিছু নেই। রাষ্ট্র ঠিকমতোই চলছে, মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের উপর মানুষের আস্থা আছে এবং সঠিক জায়গায় আমি মনে করি যে রাষ্ট্র পৌঁছাবে। শঙ্কিত হওয়ার কিছু নেই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রুহিন হোসেন প্রিন্স এবং মিস্টার সাইফুজ্জামান শিকর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক মণ্ডলী, একদিক থেকে আশার কথা, আরেক দিক থেকে নৈরাশ্যের কথা, একই সঙ্গে হতাশার কথা বা দুর্দশাগ্রস্ত চিত্র, সেই সঙ্গে ভালো কিছু হলে নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সবাই সেটাকে সাধুবাদ জানাবে এবং তারা তার উপকারভোগী হিসেবেও এক ধরনের স্বস্তি বোধ করবে। বাস্তবতা এটি। কিন্তু মূল কথা যেটি, সেটি হচ্ছে যে স্বীকার বা অস্বীকারের এই প্রবণতার বাইরে গিয়ে আমাদের আসলে একটা সোল সার্চিং দরকার। আমাদের আসলে পুরো চিত্রটা অনুধাবন করা দরকার এবং যেখানে দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠে ভালো জায়গাগুলো কারো কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেই চেষ্টা করা দরকার। মানুষ এক ধরনের কষ্টের মধ্যে আছে। তথ্যপাতের কথা যারা ঢাকায় বসে করছেন, সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য বলছিলেন বা তথাকথিত বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু এর বাইরে সরকারের যে তথ্যপাত আছে সেগুলো কিন্তু একটু প্রণিধানযোগ্য। বিশেষ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে সর্বশেষ তথ্যপাত, সেগুলো অনেক জায়গায় কিন্তু নেতিবাচক প্রবণতা আছে। কাজেই আমরা সমালোচনার জন্য না করি, কিন্তু সমস্যাগুলোকে অ্যাড্রেস করাটাই হচ্ছে মূল কথা। সেটা সরকারের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণকর এবং সবাই তাতে, অর্থাৎ মিথ্যে প্রচারণা দিয়ে কোনো কিছুকে আসলে আটকে রাখা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।